স্লাইড দেখা যায়? ও ম্যাম, দেখা যাচ্ছে না। এখন জি ম্যাম। আচ্ছা, শুরু থেকেই তাহলে একটু দেখেন। সেটা হচ্ছে যে প্রথম স্লাইডে কতটুকু বলছিলাম? সবই পড়তে হবে, প্রথম স্লাইড কিছুই বাদ দিয়েন না, ঠিক আছে? প্রথম স্লাইড কিছুই বাদ দিয়েন না। এখানে মোটামুটি তেমন কিছুই ছিল না, জাস্ট প্যাটার্ন রিকগনিশন বলতে কি বুঝি আমরা, তারপর হচ্ছে কি ফিচার ভেক্টর কি ছিল, ভেক্টর কি ছিল, ক্লাস কি, অবজেক্ট কি, এই জিনিসগুলাই দেখছিলাম। আর বিভিন্ন ধরনের এক্সাম্পল, যেমন ফ্রুট ক্লাস ছিল, তারপরে কি ফিশ ছিল। এখান থেকে যদি আমরা কোনো স্পেসিফিক প্যাটার্নকে আইডেন্টিফাই করতে চাই, তার জন্য আমাদের কিছু কি স্টেপ ফলো করতে হতো, যেটাকে আমরা ডিজাইন সাইকেল বলি। তো বিভিন্ন থিম বেসড এর উপরে বেস করে আমরা যেভাবে হচ্ছে প্যাটার্ন রিকগনাইজ করি, সেই কেসগুলা দেখার চেষ্টা করব একটু, ঠিক আছে? কি কি ইস্যু আসতে পারে এখানে, যেমন কি সিবাস এবং স্যামনের জন্য আমরা কি কি স্টেপ ফলো করি, যে প্রি প্রসেস, তারপরে কি ফিচার এক্সট্রাক্ট করতে হয়, এরপরে আমাদের ক্লাসিফিকেশনে যেতে হয়। সো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে অ্যানালাইসিস করে পড়াশোনা করব, ঠিক আছে? এই তো। এখন দেখেন এখানে আর তেমন কোনো কিছু নাই। তাহলে হচ্ছে সিঙ্গেল ফিচার থাকলে কেমন হবে, মাল্টিপল ফিচার থাকলে কেমন হবে, এই যে। তারপরে কি কমপ্লেক্স ডিসিশন বাউন্ডারি, এটা কখন হয়। তারপরে হচ্ছে ট্রেনিং এবং টেস্ট কেসের ক্ষেত্রে কখন ওভারফিট হয়, কখন জেনারালাইজেশন হয়, কখন আন্ডার ফিট হয়। দেখেন এইগুলা হচ্ছে আমাদের মোটামুটি পড়াই ছিল। ওভারফিটিং কখন হয়? হুম, ওভারফিটের ক্ষেত্রে কি, যখন ট্রেনিং এ অনেক ভালো করে, টেস্টে কি করে, খুব খারাপ করে। সো ট্রেনিং এর প্রত্যেকটা স্যাম্পলকে যখন আমরা ম্যাপ করতে চাই, তখন আমার কার্ভটা কি হয়, শার্প হয় না, লিনিয়ার হয় না। সো এই ক্ষেত্রে আমাদের ওভারফিটিং আসে। আন্ডার ফিটিং এর ক্ষেত্রে মোটামুটি ট্রেন কেসেও খারাপ থাকে, টেস্টেও খারাপ থাকে, বাট যতটা সম্ভব পারা যায় আর কি। সো এই ক্ষেত্রে কি লিনিয়ার লাইন থাকে। জিনিসগুলা খুব সুন্দর মতো ব্যাখ্যা করে করে কিন্তু নিজেদেরকে বুঝতে হবে, যে গ্রাফ দেখে, যে কোনটা ওভারফিট, কোনটা আন্ডারফিট, কোন মডেলটা কেমন। তারপরে হচ্ছে এখানে ডিজাইন সাইকেলের স্টেপ গুলা বলা আছে, কয়টা ফেজ। এখন কিছু হচ্ছে কি সিম্পলিফাইড ভার্সন, কোনটা হচ্ছে আমার অ্যাডভান্স ভার্সনের মধ্যে যাবে। এই তো। আর সুপারভাইজড, আনসুপারভাইজড কি, সেমি সুপারভাইজড কি, এগুলো তো আপনারা নিজেরাই খুব ভালো করে জানেন। প্রথম চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম আছে? কথা না বললে বুঝতে পারবো না। কোনো সমস্যা আছে প্রথম চ্যাপ্টার থেকে? না ম্যাম। না ম্যাম। এখন হচ্ছে সেকেন্ডে আপনাদের কি ছিল? সেকেন্ডে হচ্ছে বেইজিয়ান থিওরি পড়ানো হয়েছিল। এখন বেইজিয়ানের মধ্যে মোটামুটি আমরা হচ্ছে এক্সক্লুসিভ দেখে আসছি, এক্সহস্টিভ দেখে আসছি। এটা মোটামুটি ভালোভাবে পড়াশোনা করবেন। আর এখানে আরো কি প্রবাবিলিটি গুলো ছিল, দেখেন এক্সাম্পল ছিল। এক্সাম্পল 1 করানো হয়েছে আপনাদের, 2 ও করানো হয়েছে। তারপরে হচ্ছে কি 3 এর ভ্যালু দেওয়া ছিল। আচ্ছা না, 3 না হয় বাদ দেন। এখন হচ্ছে প্রবাবিলিটি গুলো সম্পর্কে আপনাদের আইডিয়া আগেও ছিল, কোনটা সিম্পল, তারপরে কোনটা হচ্ছে কি জয়েন্ট প্রবাবিলিটি কখন হয়, কখন কন্ডিশনাল হয়। এগুলা হচ্ছে বেসিক আইডিয়া, এগুলো আপনাদের ম্যাথ করার সময় এমনিই দরকার হবে, তাই আলাদা করে এটা আর বলি নাই। কারণ বেইজিয়ান ক্লাসিফায়ারের সূত্র কিন্তু যে এই একটা, এটাই কিন্তু মোটামুটি আমাদের নেক্সট সব জায়গাতেই ব্যবহার করব। এখন জাস্ট সেকেন্ড পার্টের মধ্যে যদি বলি, পার্ট টু। পার্ট টু এর ক্ষেত্রে আপনাদের এই ম্যাথটা করবেন মোটামুটি, ঠিক আছে?
এই ম্যাথটা করবেন। এখন দেখেন, বেইজিয়ান থিওরেমের ক্ষেত্রে আমাদের কি বলছি যে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি থাকে না? কন্ডিশন মানে কি? একটা গিভেন কি ইভেন্ট দেওয়া থাকবে, সেইটার সাপেক্ষে আমি কি করব? আরেকটা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি বের করব। তাহলে এখন দেখেন তো এখানে কি দেওয়া আছে? এইচ গিভেন এক্স। তার মানে এক্স একটা ইভেন্ট যেটা অলরেডি আমার কি দেওয়া আছে, সেইটার সাপেক্ষে আমি আরেকটা ইভেন্ট হচ্ছে কি এইচ, সেইটা ঘটার সম্ভাব্যতা কত? তাহলে কি এইচ গিভেন এক্স যদি হয়, এই ক্ষেত্রে আমরা কি করি? তাহলে আমাদের লাইকলিহুড যাচ্ছে, তাহলে কি প্রবাবিলিটি অফ এক্স গিভেন এইচ, তারপরে কি এইচ এর প্রবাবিলিটি আর এক্স এর প্রবাবিলিটি হচ্ছে কি ডিনিউমারেটরে থাকবে না? তাহলে আমরা যেটা বের করব সেটাকে আমরা কি বলি? পোস্টেরিয়র প্রবাবিলিটি। আর এক্সটা হচ্ছে আমাদের এখানে কি এভিডেন্স, এইচ হচ্ছে কি আমার প্রায়র প্রবাবিলিটি, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে কি লাইকলিহুড। আচ্ছা, লাইকলিহুড জিনিসটা কি বলতে পারবেন? বলা যাবে? ভুলে গেছেন না মনে আছে? কেউই দেখি কথা বলেন না। আপনারা কি ক্লাস করতেছেন নাকি চুপচাপ বসে আছেন? আচ্ছা, একটা, একটা করে আসি দেখেন। প্রায়র প্রবাবিলিটি জিনিসটা কি ছিল? আমার একটা ইভেন্টের কি যেটা অলরেডি আগেই হচ্ছে আছে। যেমন আছে কই এখানে আমার জানি। কি যে হচ্ছে দেখেন স্যামন এই শিপ বাস ছিল, কয়টা ক্যাটেগরি ছিল? ২ টা। তাহলে টোটাল স্যাম্পল যদি ২ টা হয় তাহলে যেকোনো একটা হওয়ার প্রবাবিলিটি হয় স্যামন অথবা সি বাস। তাহলে সেই ক্ষেত্রে কি যদি স্যামনের ক্যাটেগরি ওমেগা 1 ধরি তাহলে সেটার ক্ষেত্রেও কি হবে 1/2। যদি সি বাসের কথা বলি সেক্ষেত্রেও কি হবে 1/2। এখন যদি স্যাম্পল আমরা বাড়াই, লাইক টোটাল স্যাম্পল হচ্ছে আমার কি ৩ টা, যেখানে স্যামনের হচ্ছে কত হবে? স্যামনের ইভেন্ট আছে হচ্ছে ২ বার আসছে আর সি বাস আসছে কতবার? ১ বার। তাহলে স্যামনের জন্য আমার প্রবাবিলিটি কত হবে? 2/3। সি বাসের জন্য কত? 1/3। তাহলে যার প্রবাবিলিটি বেশি হবে নেক্সট যেই স্যাম্পলটা আসবে, প্রবাবিলিটি যার বেশি হবে যেই ক্যাটেগরির, আমরা সেই ক্যাটেগরিতে স্যাম্পলটাকে দিয়ে দেই। তাই না? তাহলে এই ক্ষেত্রে বেইস থিওরেমের যে জিনিসটা হচ্ছে, যখন আমি কোনো একটা কিছুর randomly আমি নিচ্ছি এবং প্রায়র প্রবাবিলিটি যখন বেশি হবে, সেই ক্ষেত্রে আমি আমার নতুন স্যাম্পলটাকে ওই ক্লাসের আন্ডারে দিচ্ছি। এই ক্ষেত্রে আমার মিসক্লাসিফিকেশন হওয়ার সুযোগ থাকতে পারে। তাহলে এই মিসক্লাসিফিকেশন এর জায়গা থেকে আমি যদি কি মানে ওভারকাম করতে চাই, তাহলে আমাদেরকে আরো কিছু জিনিস চিন্তা করতে হবে। সো নেইভ বায়াস এর একটা প্রবলেম যেটা হচ্ছে কি, সেটা প্রায়র প্রবাবিলিটির উপরে বেস করে এবং সেখানে কি কাজ করতেছে আর কোনো অবজারভেশন কে সে অ্যালাও করে না। তার মানে দেখেন আমার যেই ট্রেনিং স্যাম্পলটা আছে সে কিন্তু ট্রেনিং স্যাম্পলটাকে দেখতেছে না। ট্রেনিং স্যাম্পল থেকে সে প্রবাবিলিটি আগে হচ্ছে কি ক্যালকুলেট করবে এবং সেই প্রবাবিলিটির উপরে বেস করে সে একটা ডিসিশনে যাবে। সো যার প্রবাবিলিটি বেশি হবে সেই প্রবাবিলিটির আন্ডারেই নতুন স্যাম্পলটাকে সে দিয়ে দিবে। তাহলে যদি আমার কি স্যামনের জন্য ওমেগা 1 ছিল, স্যামনের প্রবাবিলিটি যদি বেশি থাকে তাহলে নতুন স্যাম্পল ওই প্রবাবিলিটির আন্ডারে ওই ক্যাটেগরির আন্ডারে যাবে। আদারওয়াইজ কি সি বাসের জন্য চলে যাবে সে। এখান থেকে মোটামুটি জাস্ট বেসিক জিনিসগুলা মাথায় রাখবেন। আর এটা হচ্ছে কি বেইজের ফর্মুলা ছিল না? এক্স বা এ গিভেন এক্স যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? জাস্ট উল্টায় দিচ্ছি যেটাকে লাইকলিহুড বলতেছি। তারপরে কি প্রায়র প্রবাবিলিটি আর নিচে হচ্ছে কি এটা আমার ইভেন্ট যেটা। তাহলে এভিডেন্স এর ক্ষেত্রে দেখেন ২ টা কেস আছে। বেইজিয়ান ফর্মুলার ক্ষেত্রে ২ টা স্পেশাল কেস। একটা হচ্ছে কি আমরা ইকুয়াল প্রায়র প্রবাবিলিটি বলবো, আরেকটা হচ্ছে কি ইকুয়াল লাইকলিহুড। এখন খেয়াল করে দেখেন যদি কোনো ইভেন্টে এমন হয় যে হচ্ছে কি এভিডেন্স এবং আমার কি প্রায়র, এই যে এভিডেন্স এবং প্রায়র ২ টার ভ্যালু যদি সেইম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার পোস্টেরিয়র প্রবাবিলিটিটা কার সমান হবে? ডিপেন্ড করবে শুধুমাত্র লাইকলিহুডের উপরে। ঠিক আছে? এইজন্য এটা বলা হইছে যে ইকুয়াল প্রায়র প্রবাবিলিটি যদি হয় তাহলে হচ্ছে কি ডিপেন্ড করবে কার উপরে? লাইকলিহুডের উপরে।
অথবা যদি লাইকলিহুড কি হয়, ইকুয়াল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ডিজেনারেট করব। তার মানে হচ্ছে ধরেন একটা জায়গায় আপনার 100টা স্যাম্পল আছে, তার মধ্যে ধরেন একটা অ্যানিমাল ক্লাসের মধ্যে হচ্ছে 50টা হচ্ছে আপনার ডগ, 50টা হচ্ছে কি ক্যাট। তাহলে ডগের জন্য হচ্ছে 50টা স্যাম্পল, সেটা হচ্ছে ধরেন আমার প্রায়র। আবার ক্যাটের জন্য কি এভিডেন্স হচ্ছে সেম আমার কত, 50টা। তাহলে 50-50 যদি কেটে যায় তাহলে আমার কি শুধুমাত্র তখন কার উপরে ডিপেন্ড করবে, লাইকলিহুডের জন্য, যেটাকে আমরা বলতেছি ইকুয়াল প্রায়র প্রবাবিলিটি। এখন যদি হয় যে লাইকলিহুডটাই সেম থাকতেছে, তাহলে সেই ক্ষেত্রে কি করব, আবার নেইভ ডিসিশন রুলটাকে আমি জেনারেট করব। লাইকলিহুড জিনিসটা তাহলে কি, লাইকলিহুড দেখেন যে আমি স্যাম্পল বলতেছি কত, ধরেন আগে বলছি হচ্ছে কি 50-50, এখন ধরতেছি যে আমার স্যাম্পল আছে হচ্ছে 70টা হচ্ছে ডগ, 30টা হচ্ছে কি ক্যাট। এখন নতুন যেই স্যাম্পলটা আসতেছে সেই স্যাম্পলের যেই বৈশিষ্ট্যগুলো থাকবে, ধরেন আমার হচ্ছে 5টা ফিচার কার সাথে ম্যাচ করতেছে, ডগের সাথে। 5টা ফিচার ম্যাচ করতেছে কার সাথে, ক্যাটের সাথে। তাহলে এখন দুইটার সাথেই কিন্তু কি সমান সংখ্যক ফিচার ম্যাচ করতেছে। তাহলে এখন আমি ওই যে নতুন স্যাম্পলটা আমি কার হচ্ছে কোন ক্লাসে দিব, ডগে দিব নাকি ক্যাটে দিব। তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি সে কি করবে, ডিজেনারেট করা মানে যেই স্যাম্পলটা বেশি আসছে, যেই স্যাম্পলটা যতবার বেশি আসবে সেই ক্লাসের আন্ডারে দিব। তাহলে যেহেতু আমার ডগের স্যাম্পল ছিল কত, 70, তাহলে নতুনটা অ্যাকচুয়ালি কার হবে, ডগ ক্লাসের আন্ডারে যাবে। এই জন্য এটাকে আমরা বলতেছি নেইভ ডিসিশনটা হচ্ছে আবার ডিজেনারেট হবে যদি আমার লাইকলিহুডটা সেম হয়, মানে আমার নতুন যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলের বৈশিষ্ট্য যদি দুইটা ক্লাসের সাথেই সেম টাইপ হয়, মানে সিমিলার সমান সংখ্যক হয়, সেই ক্ষেত্রে আমরা আবার প্রবাবিলিটি ক্যালকুলেট করব। তাহলে এখান থেকে মোটামুটি এই দুইটা কেসকে খুব ভালো মতো দেখবেন যে ইকুয়াল প্রায়র প্রবাবিলিটি বলতে কি বুঝি, ইকুয়াল লাইকলিহুড বলতে কি বুঝি। তাহলে এটা একটা এক্সাম্পল দিয়ে নিজেরা ব্যাখ্যা করার চেষ্টা করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। হ্যালো। জি এটা ম্যাম। কি থিওরির জন্য ইম্পর্টেন্ট, তাই না? এটা এখান থেকে কি কোনো ম্যাথ টাইপের কিছু আসবে? ম্যাথ না, এটা থিওরিটিক্যাল জিনিস, যে হচ্ছে বেজিয়ান ফর্মুলার দুইটা স্পেশাল কেস। এরপরে হচ্ছে দেখেন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি, যে ধরেন একটা হচ্ছে মেডিকেল টেস্টের ক্ষেত্রে একটা পেশেন্টের করোনা সব ধরনের উপসর্গ আছে, মানে সে হচ্ছে করোনা রোগী প্লাস হচ্ছে কি করোনা বা কি এখানে ক্যান্সার আছে, আচ্ছা ক্যান্সার পেশেন্ট প্লাস হচ্ছে কি টেস্টের পরে তার রেজাল্টও আসছে কি পজিটিভ। তাহলে এখন পেশেন্টের ক্যান্সার আছে এবং তার টেস্ট করছি সেটার জন্য পজিটিভ, এই ধরনের প্রবাবিলিটির হচ্ছে সম্ভাবনা কত, 0.98। আবার আরেকটা ইভেন্ট হতে পারে এমন, যেখানে হচ্ছে তার কোনো ক্যান্সার নাই এবং টেস্ট করছি সেখানে আমার রেজাল্টও আসছে কি নেগেটিভ। তাহলে সেই ক্ষেত্রে আমার প্রবাবিলিটি কত আসছে, 0.97। তাহলে এখন দেখেন আমার হচ্ছে দুইটা কিন্তু কি স্টেটমেন্ট, আরো একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে কি একটা পার্সন বা যে কোনো একটা পেশেন্ট যেটাই বলি না কেন, একটা পার্সনের ক্যান্সার হওয়ার সম্ভাব্যতা কত, 0.008%। তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে যদি পজিটিভ টেস্ট কি হয়, রেজাল্ট যদি পজিটিভ হয় কারো, তাহলে সেই পার্সনটার ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি কতটুকু, মানে সে ক্যান্সার পেশেন্ট হবে নাকি হবে না। তাহলে এই ক্ষেত্রে আমার কি ক্যাটাগরি হচ্ছে কয়টা, দুইটা, হয় সে ক্যান্সারের পেশেন্ট হবে না হয় কি নন ক্যান্সার পেশেন্ট হবে। এবং এইটা আমরা ডিফাইন করব কিভাবে, তার টেস্টের উপরে। তাহলে টেস্ট হইতে পারে পজিটিভ অথবা কি নেগেটিভ। তাহলে আমার পজিটিভের জন্য প্লাস, নেগেটিভের জন্য মাইনাস। এখন আমার গিভেন স্যাম্পল কি কি দেওয়া আছে দেখেন, স্টেটমেন্টে বলা আছে হচ্ছে কি একটা পার্সন ক্যান্সারের পেশেন্ট হতে পারে, তার প্রবাবিলিটি হচ্ছে কত, 0.008। তাহলে এখানে আমরা দেখতেছি হচ্ছে কত, 0.008। তাহলে নন ক্যান্সার পেশেন্ট কি ক্যান্সার থেকে বাদ দিব 1 থেকে, তাহলে 0.008 বাদ দিলে কত হবে, 0.992। এখন আরো একটা স্টেটমেন্ট ছিল, সেখানে দেখেন
পেশেন্টের ক্যান্সার আছে, ঠিক আছে, এবং টেস্টেও কি পজিটিভ, তাহলে এখন ক্যান্সার পেশেন্ট প্লাস তার টেস্টেও পজিটিভ পাইছি, এই ধরনের প্রবাবিলিটি ছিল কত? 0.98। তাহলে এখন তার অপোজিট জিনিসটা কি হতে পারে? আমার হচ্ছে কি এখানে ক্যান্সারের পেশেন্ট সে, কিন্তু আমার টেস্টের ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট আসছে, তাহলে 1 থেকে কি করব? 0.98 বাদ দিলেই কি আমি এই রেজাল্টটা পাবো না? সে অ্যাকচুয়ালি কি ক্যান্সার পেশেন্ট, বাট তার টেস্ট রিপোর্ট আসছে কি নেগেটিভ, তাহলে সেটার ভ্যালু কত? 0.02। একইভাবে আরো একটা স্টেটমেন্ট ছিল যেখানে হচ্ছে আমার কি তার ক্যান্সার ছিল না, প্লাস টেস্টও আসছে নেগেটিভ, তাহলে এই ধরনের প্রবাবিলিটি ছিল কত? 0.97। তাহলে দেখেন এখানে আমার ক্যান্সার কি সেকেন্ড ক্যাটাগরি ছিল হচ্ছে নো ক্যান্সার, তাহলে ক্যান্সারও ছিল না, টেস্ট করেও আমি নেগেটিভ পাচ্ছি, এমন প্রবাবিলিটি ছিল কত? 0.97। তাহলে আমার ক্যান্সার নাই, কিন্তু টেস্টে আমার রিপোর্ট আসছে পজিটিভ, এই কেস হচ্ছে কত? তাহলে 1 থেকে 0.97 বাদ দিলে কত হবে? 0.03। এখন প্রশ্ন বলা হয়েছে যদি আমার কি হয় পজিটিভ রেজাল্ট হয়, সেই ক্ষেত্রে ওই পার্সন, তাহলে আমার গিভেন হচ্ছে দেওয়া আছে কি রেজাল্ট, তাহলে এখন গিভেনটা সবসময় কোথায় থাকে? রাইট সাইডে। তাহলে এখন গিভেন হচ্ছে আমার টেস্টে আসছে পজিটিভ, এখন ওই পার্সনটা অ্যাকচুয়ালি ক্যান্সার পেশেন্ট কিনা, তাহলে ক্যান্সারও হতে পারে আবার কি নন ক্যান্সারও হতে পারে, এই ক্ষেত্রে আমার তার প্রবাবিলিটি কত হবে? তাহলে আমরা জানি হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র কি ছিল নেইক বায়াসের ক্ষেত্রে? এ গিভেন বি এর ক্ষেত্রে কি লাইকলিহুড ইনটু কি ছিল প্রায়র প্রবাবিলিটি ভাগ হচ্ছে আমার গিভেন যেটাকে বলতাম এভিডেন্স। তাহলে এখন আমার এইটাকে উল্টাই দিলে প্রবাবিলিটি অফ কি পজিটিভ কোন ক্যাটাগরির? ক্যান্সার ক্যাটাগরির জন্য, প্লাস প্রবাবিলিটি অফ কি ক্যান্সার ক্যাটাগরি, নিচে হচ্ছে কি গিভেনটা যে দেওয়া আছে আমার এখানে, যদি ফর্মুলাতে এইখানে আমার যে ভ্যালুগুলা ক্যালকুলেট করছিলাম এটা যদি আমি বসাই দেই তাহলে কত পাবো? 0.20। তাহলে এখন দেখেন যে আমার টেস্ট করে হচ্ছে আমার কি ছিল পজিটিভ রেজাল্ট, এবং সেই পজিটিভ টেস্টের পার্সনটা হচ্ছে কি ক্যান্সার হবে, এই সম্ভাব্যতা হচ্ছে কত? 0.2। তাহলে আমার সেই ক্ষেত্রে না হওয়ার প্রবাবিলিটি কত হবে? মানে টেস্টে তার ছিল কি পজিটিভ, কিন্তু ওই পার্সনটা আমার কি ইন জেনারেলি নন ক্যান্সার পেশেন্ট, তাহলে 1 থেকে বাদ দিলেই আমি যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কি তাহলে আমার নো ক্যান্সারের জন্য। তাহলে এটা বুঝতে পারছেন? তাহলে প্রবাবিলিটি কার বেশি বলেন তো? ক্যান্সার নাকি নো ক্যান্সার? তাহলে নো ক্যান্সারের প্রবাবিলিটি যদি বেশি হয় তাহলে আমার কি এইটাই আমার অ্যান্সার হবে, তাই না? এই ক্যাটাগরির আন্ডারে যাবে, যেহেতু বেইস থিওরেম হচ্ছে আমার প্রবাবিলিটির উপরে বেস করে কাজ করে। তারপরে দেখেন আরো একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, সেইটাতে বলা আছে হচ্ছে কি একটা কারের হাইটের উপরে বেস করে আমরা ডিসাইড করব যে সেটার কস্ট হচ্ছে 50,000-এর উপরে বা নিচে। তাহলে ক্যাটাগরি হচ্ছে কি ওমেগা 1 এর মধ্যে ধরবো হচ্ছে প্রাইস রেঞ্জ 50,000-এর উপরে যারা থাকবে তাদের হচ্ছে ক্যাটাগরি 1, আর যদি কি সমান বা নিচে হয় তাদেরকে বলবো হচ্ছে কি ক্যাটাগরি 2 বা ওমেগা 2। তাহলে এইটা ডিসিশনটা নিব কার উপরে? হাইটের উপরে। তাহলে কারের হাইটটার জন্য আমরা কি করতেছি এখানে দেখেন র্যান্ডমলি কতটা 1209টা কারের উপরে তারা হচ্ছে স্যাম্পল কালেক্ট করছে, ঠিক আছে, যার মধ্যে হচ্ছে ওমেগা 1 এর আন্ডারে ছিল 221টা এবং ওমেগা 2 এর আন্ডারে ছিল কত 988 যেটা বলা হয়। তাহলে ওমেগা 1 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে কি ওমেগা 1 এর ইভেন ভাগ হচ্ছে কি টোটালটা যেটাকে বলতেছি হচ্ছে 1209, মানে 221 আর 988 যোগ করলে যেটা পাবো। একইভাবে হচ্ছে ওমেগা 2 এর জন্য প্রবাবিলিটি বের করব। এখন দেখেন এইখানে আমার হাইটের জন্য বলা আছে হচ্ছে কত, তাহলে এই হাইটের যেই কার্ডটা হবে আমাকে ক্যালকুলেট করতে হবে যে ওই কার্ডটার অ্যাকচুয়াল রেঞ্জ প্রাইস রেঞ্জটা হচ্ছে 50,000-এর উপরে হবে নাকি নিচে হবে। তাহলে এখন এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, যেই স্যাম্পলের মধ্যে বলা আছে হচ্ছে কি যে 1 থেকে
কত 1.5 দেখেন ওমেগা 1 কারের হচ্ছে যেই এই ক্যাটাগরির কারের মধ্যে হচ্ছে 1.05 এই লেন্থের কার হচ্ছে তারা পাইছে কত 46 টা আর ওমেগা 2 ক্যাটাগরির জন্য কার পাচ্ছে কত 59 টা তাহলে এখান থেকে আবার সেম তাহলে এই ক্যাটাগরির কার হচ্ছে কত এই লেন্থের হচ্ছে 46 ভাগ তাহলে আমার কি এটা হচ্ছে এটার ক্যাটাগরি দিয়ে ভাগ করব সেম একইভাবে ওমেগা 2 এর জন্য ক্যালকুলেট করলেন করার পরে আমি এখানে কি পাচ্ছি তাহলে ওমেগা 1 ক্যাটাগরির এই গিভেন ক্যাটাগরির জন্য এই এটার হচ্ছে কি একটা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারবো সেম একইভাবে হচ্ছে কি ওমেগা 2 এর জন্য আমি আরো একটা প্রবাবিলিটি পাবো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো না যে নতুন যে স্যাম্পলটা আসতেছে এই স্যাম্পলটা অ্যাকচুয়ালি কোন রেঞ্জের মধ্যে পড়তেছে তাহলে এখন এখানে জাস্ট কিছুই করে নাই দেখেন ওমেগা 2 এর জন্য একবার বের করছে গিভেন রেঞ্জ এবার কত এই হাইটের জন্য আমি ওমেগা 2 এর জন্য একবার ক্যালকুলেট করব আবার সেম এই হাইটের জন্য ওমেগা 1 ক্যাটাগরির জন্য বের করব তাহলে এটার সূত্র এটা ছিল আর এইটা হচ্ছে ভাগ আবার ওমেগা 1 এর জন্য তাহলে এখান থেকে ক্যালকুলেশনের পরে দেখবেন হচ্ছে কি তাহলে ওমেগা 2 হচ্ছে কত গুণ বড় হচ্ছে 1.280 তার মানে হচ্ছে সেটা কোন ক্যাটাগরির আন্ডারে যাবে অবশ্যই ওমেগা 2 ক্যাটাগরি ওমেগা 2 এর মধ্যে কি ছিল 50,000 এর সমান বা তার নিচে তাহলে এই হাইটের জন্য যেই কার্ভগুলো আমরা দেখতেছি সেটা অবশ্যই 50,000 বা তার নিচের ক্যাটাগরিতে যাবে তারপরে এখানে মোটামুটি বেস ডিসিশন রুল কখন হচ্ছে কি অপটিমাল হবে ওই সেম একই কেস